যে আপনাদের কোনো রাইটই নাই এই সরকারের কাছে দাবি দেওয়া করার, এটা করবে নির্বাচিত সরকার। আর নির্বাচিত সরকার যদি করে তাহলে যারা নির্বাচন দাবি করে এটা তাদের নৈতিক দায়িত্ব বলার যে ইউনূস সাহেবকে কেউ ডিস্টার্ব করো না, উনি সুন্দরভাবে নির্বাচন করে চলে যাক। আপনি ইউনূস সাহেবকে নির্বাচন ছাড়া বাংলাদেশে কেউ নাই তাকে সরায়। ইউনূস সাহেবের যাওয়ার দুইটা অপশন, একটা হলো নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ছেড়ে চলে যেতে পারেন, আর একটা নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন। এই দাবি দেওয়াগুলো বিগত 14 বছরে 12 বছরেও হয় নাই। এর আগে যে সরকারটা ক্ষমতায় ছিল, যাদের নৈতিক দায়িত্ব, এবং একটা সরকার যদি টানা 15-16 বছর ক্ষমতায় থাকে, আমার কাছে মনে হয় না যে জনগণের কোনো দাবি অপূর্ণ রাখে তারা বা রাখতে পারে, কারণ লম্বা সময়। কিন্তু এই 12-14 বছর এই দাবিগুলো অপূর্ণ ছিল, যার জন্য ওভারনাইট ইউনূস সাহেব টেক ওভার করার পরই আমরা দেখলাম আনসারের দাবি আসছে, আমরা দেখছি মহার্ঘ ভাতার দাবি, আমরা দেখছি শিক্ষকদের দাবি, আমরা দেখছি মাস্টার রোলের কর্মচারীদের এসএসসি পরীক্ষা মানে ফেল করা হিসাবে পাশ করাইতে হবে সেই দাবি, তারপরে আছে বিশ্ববিদ্যালয় করার দাবি, তারপরে যদি আসেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীর দাবি, এরপর আসেন আহতদের চিকিৎসা, সম্প্রতি রেলের দাবিও আমরা দেখছি। একমাত্র গ্রহণযোগ্য দাবি আমার কাছে প্রাথমিকভাবে হলো আহতদের চিকিৎসার দাবি। কারণ এই আহত চিকিৎসার দাবিটা কেন গুরুত্বপূর্ণ, যে আমরা যদিও বলি যে আন্দোলনে সবার বিরাট ভূমিকা ছিল, সেই এটা তো মানে মানে সত্যি যে আন্দোলন দীর্ঘদিনের, শুধু ওই কয়দিনের না, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা এই হইল, ধরুন আপনি একটা আন্দোলন করতে গিয়ে আপনি 5000 লোক গেছেন, 2 জন লোককে গুলি করে মাইরে ফেলানোর পর আপনি 4998 জন লোক ফেরত চলে আসছেন। একটু আমি যদি বলি রাজাকি ভাই, যে মানে এটার জন্য আসলে দাবি করতেই হবে কেন? এটা তো নরমালি হওয়ার কথা ছিল। আমি সেটাই বলতেছি, এই যে দাবি করতে, ওই যে কোনটা আহতদের এটা দাবি করতে হবে, কারণ এই প্রশ্ন যখন আনলে তখন বলছি এইটার জবাব আগে দেই। আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির সাহেবের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে এই প্রশ্নটা আসছিল। আসার পর ইউনূস সাহেব উনি বলছেন যে নুরুল কবির সাহেব যে অনেক কি বলে আপনাদের অনেক উপদেষ্টার তো ব্যর্থতা আছে, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? উনি বললেন আমি নিজেই তো ব্যর্থ, আমি ওদেরকে কি বলবো? তারপর বললো আহতদের চিকিৎসার টাকা পয়সা এখনো পাচ্ছে না। বললো পর্যাপ্ত টাকা আছে, যা টাকা দরকার তার চেয়ে বেশি আছে আহতদের নামে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেওয়া হচ্ছে না। এই যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেওয়া হচ্ছে না, এটা আমার না, ইউনূস সাহেবের ভাষণ। তার মানে কি, দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং, কোনো সন্দেহ নাই। 1, 2, রাজনীতিবিদ যারা আছেন, আমি রাজনীতিবিদ বলবো না, এখন আমি জনগণ বলি, কারণ সমস্ত রাজনীতিবিদরাই কিন্তু জনগণের অংশ, কিন্তু সব জনগণ রাজনীতিবিদ না, কিংবা সব জনগণ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। কিন্তু যে সমস্ত জনগণ রাজনীতির সাথে সম্পর্কিত, যে সমস্ত জনগণ গোষ্ঠী বলতেছেন যে ইউনূস সাহেব হলেন একজন অনির্বাচিত সরকার, সে মিনিমাম সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবেন, সেই জনগোষ্ঠী কেন বলে না যে আনসার তোমার দাবি 12 বছরে করো নাই, তোমার এই সমস্ত দাবি তো এতদিন করো নাই, এবং সে অনির্বাচিত সরকার, সে সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে, দাবি দেওয়াটা তার কাছে, তোমরা বাসায় যাও, কেউ কোনো জনগোষ্ঠী আজ পর্যন্ত বলে নাই। তার মানে কি, ইউনূস সাহেব চাপে থাকুক সেটা চায়। তা না হলে আমি যদি ওই জনতা হইতাম তাহলে আমি মাঠে দাঁড়ায় বলতাম, আমি এখনো বলতেছি যে আপনাদের কোনো রাইটই নাই এই সরকারের কাছে দাবি দেওয়া করার, এটা করবে নির্বাচিত সরকার। আর নির্বাচিত সরকার যদি করে তাহলে যারা নির্বাচন দাবি করে এটা তাদের নৈতিক দায়িত্ব বলার যে ইউনূস সাহেবকে কেউ ডিস্টার্ব করো না, উনি সুন্দরভাবে নির্বাচন করে চলে যাক। সেই কথাটা কেউ বলে না। একজন ইউনূস সাহেব তাহলে কি করবেন? উনি এগুলা দেখবেন নাকি এগুলা মাঠে বসে থাকবে? মাঠে বসে থাকলে দেশ কলাপস হবে। 1 নম্বর, এটা কলাপস হবে না। 2 নম্বর, উনি যেহেতু অনির্বাচিত সরকার, ওনার কাছে দাবি দেওয়াটা করতে কি যৌক্তিক? কেন সেই কথাটা আমরা একটা লেভেল থেকে আসে না, জনগোষ্ঠীর কাছ থেকে আসতেছে না? সেই জনগোষ্ঠী যারা নির্বাচন দাবি করতেছেন তাদেরকে কেন আসে না যে তোমরা বাড়িতে, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট? 1 নম্বর। 2 নম্বর, প্রশাসন মাঠে নামতেছে না, কেউ তো বলতেছে না প্রশাসন নামতেছে না কেন? আবার কেউ কেউ বলেন কালকে যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কি প্রশাসনও কাজ করবে? তাইলে প্রশাসন কাজ করবে। তারাই আবার বলেন ফ্যাসিস্ট সরকারের প্রশাসন এমনভাবে আছে স্তরে স্তরে যে
কাজ করা কঠিন এবং খুবই আজকে 9 তলার লোক 7 তলায় নেন, 7 তলার লোক 2 তলায় নেন, সবই তারা। তাহলে ইউনূস সাহেব যদি নির্বাচন দিয়ে চলে যান, তাহলে কালকেই প্রশাসন যারা ক্ষমতা আসবে তাদেরকে কোঅপারেট করবেন কেন? তাহলে কি প্রশাসন মনে করে যে আমাদের যারা আগে সরকার ছিল তাদের কাছাকাছি কেউ ক্ষমতায় আসছে? এটা কি মনস্তাত্ত্বিক একটা মানে ফিক্স হয়ে গেছে কিনা জায়গাটা, যে কোনো নির্বাচিত সরকার আসলে তারপরে সেদিকে আসলে বায়াস? এটা তো আমি এই প্রথম দেখলাম, এর আগে তো দেখি নাই। এর আগে তো আমরা কখনো দেখি নাই। এই দেশে সামরিক শাসনও হয়েছে, এর আগে 111 তো হয়েছে, প্রশাসন তো অফ থাকে নাই। এবার অফ থাকার কারণটা কি? কারণটাই হলো প্রবলেম ইজ ইউনূস, পার্সোনালি প্রবলেম ইজ ইউনূস। ইউনূস সাহেবকে সরাই আপনি আমাকে প্রধান উপদেষ্টা বানাই দেন, প্রশাসন মাঠে নামবে। আমি লিখিত দিতে মানে পারি। উনি প্রবলেম কোন অর্থে একটু যদি আরেকটু ব্যাখ্যা করে বলেন। ওনাকে আমি চাই না। এখন যদি বলেন কে চায় না, সে আরেক ব্যাখ্যা। আপনি ইউনূস সাহেবকে নির্বাচন ছাড়া বাংলাদেশে কেউ নাই তাকে সরায়। ইউনূস সাহেবের যাওয়ার দুইটা অপশন, একটা হলো নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ছেড়ে চলে যেতে পারেন, আর একটা নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন। বিকজ তার কোনো, উনি বলছেন যদি সংস্কার আমাকে করতে না দেয় প্রপারলি এবং নির্বাচন না দিয়েও যদি আমি চলে যাব। কিন্তু এই অভ্যুত্থানের পরে মানে সবার মানে সম্মতিক্রমে সর্বজন গ্রহণযোগ্য একজন মানুষ যাকে প্রধান উপদেষ্টা করা হলো, তাকে মানবে না কেন? মানে এই কথাটা আসলে আপনি তাহলে সৈয়দ নুরুল কবির ইন্টারভিউটা দেখেছেন যে উনি বলছেন যে আপনি না, যে ঐক্যমত্যের যে ডাক আপনি দিয়েছেন, সেই ঐক্যমত্য কি আপনি মানে আপনার কাছে কি এখন পর্যন্ত নিশ্চিত যে সবাই ঐক্যমত? বলে আমার সামনে যখন আসে তখন সবাই আমার সাথে ঐক্যমত, আমার এখান থেকে বেরোয় গিয়ে এক একজনের এক এক স্ট্যান্ড আমি দেখি। তারা তো আবার আমাদের টকশোতে এসে অনেকে বলেন যে তাদের কথা ঠিকঠাক মতো শোনে না, এরকম কথা তারা বলছেন। কাদের কথা ঠিক? মানে যাদেরকে ডাকে বা যাদেরকে ডাকা হয়েছে এটা জাস্ট একটা ফর্মালিটি, এরকম অভিযোগ অনেকে করেন। না না, বিষয়টা হচ্ছে যে মানে আমাকে ডাকলো, আমি বলে আসলাম। আপনি ওই কি চান, কি লক্ষ্যটা কি? আমার তো প্রথম লক্ষ্য ঠিক করে, আমি রাজনীতিবিদদের লক্ষ্যটা তো আমি ঠিক দেখি না। কেউ বলতেছে যে আমি ফার্মগেট হয়ে গুলিস্তান যাব, আরেকজন বলতেছে গুলিস্তান হয়ে ফার্মগেট যাব। এতে লক্ষ্য এক হলো না। লক্ষ্যটা হবে কি? আমি গুলিস্তান যাব। কিভাবে? ফার্মগেট হয়ে গুলিস্তান যাব, মগবাজার হয়ে গুলিস্তান যাব, রামপুর হয়ে গুলিস্তান যাব। তাইলে হলো লক্ষ্য এক। আমি গুলিস্তান যাব ফার্মগেট হয়ে, আরেকজন বলছে গুলিস্তান হয়ে আমি ফার্মগেট যাব। অর্থাৎ আগে সংস্কার বিচার তারপরে নির্বাচন। আরেক জনগোষ্ঠী বলতেছে আগে নির্বাচন, মানে মিনিমাম সংস্কার। তাহলে আপনি তো মুখোমুখি আছেন।